জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। ঠিক আছে, সবাইকে বলবা, সব মেয়েরাকে বলবা যে এটাতে কোনো রকমের কোনো ধরনের দলমত হবে না, সবাইকে আমরা দেবো। দেখবেন আপনার ধানের শীষে স্লোগান দিচ্ছে, কিন্তু ভোট কিন্তু সবটা পলিতেই দিবে ইনশাআল্লাহ। চাঁদাবাজদের প্রশ্রয় দিবে, চাঁদাবাজদের শেল্টার দিবে। বিএনপি আর ওই অবস্থানে নাই। তারেক রহমানকে নিয়ে সেই জল্পনা কল্পনা অবশেষে সত্য হচ্ছে। তারেক রহমানের আসল ঘটনা ফাঁস হয়ে গেল। যে লোকটা বলতেছে যেটা রাজমিস্ত্রির পোলাপন বংশের পরিচয় আছে কিনা দেবিদ্বারে, উনি দেখেন ঋণ খেলাপি, মানুষের টাকা মাইলা খাইছে। হ্যাঁ, ব্যাংকের টাকা মানে তো মানুষের টাকা, এই টাকা কেন দেয়নি সে? কেন সে ঋণ খেলাপি হবে? সৎ মানুষ কোনোদিন ঋণ খেলাপি হয় নাকি? অথচ দেখেন মঞ্চে দ্বারা কি চিৎকার করে, কি অহংকার নিয়ে বলে কি বংশের পরিচয় আছে, রাজমিস্ত্রি পোলা আবার এমপি হইতে চায়। এই হচ্ছে আমাদের মন মানসিকতার অবস্থা। আমেরিকা মনে করতেছে যে যদি আমি এই দেশটাকে দখল করতে পারি তাহলে আমি এই সকল সম্পদগুলো পাবো, এবং আমরা এই 1945 সালের পর থেকে আমেরিকার এই নগ্ন চেহারা দেখি। সরাসরি বলতেছে যে আমরা ভেনেজুয়েলা তেল চাই, সরাসরি বলতেছে যে আমি গ্রিনল্যান্ড দখলে নিব। গ্রিনল্যান্ড হচ্ছে স্বাধীন ডেনমার্কের একটি টেরিটরি, এবং ডেনমার্ক হচ্ছে ন্যাটো জোটের অংশ এবং আমেরিকার বন্ধু রাষ্ট্র। সেখানে ট্রাম্প বলতেছেন আমরা শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলে নিব। আজকে হোয়াইট হাউস থেকে লিখিত অফিসিয়াল স্টেটমেন্ট আসতেছে। কিবার সুযোগ দেন বাংলাদেশে 300 এমপি মহোদয়ের মধ্যে অন্তত অন্যতম আপনারা আমাকে বেছে নিতে পারবেন। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন। তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বুঝতেই পারছেন, ভিডিওর শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তো আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে নিয়ে যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। মেয়েটা হতভম্ব হয়ে ছিল আসলে। আর ঘরের দৃশ্য দেখে যেটা মনে হয়েছে আমার কাছে, মধ্যবিত্ত একটা পরিবার, পুরনো মশারি, পুরনো বিছানা, ছোট্ট ঘর। এমন ঘরেই আমি ছিলাম, আমিও এমন ঘরে ছিলাম। খুব পরিচিত একটা সংসার আমার কাছে। ওই সংসারের মেয়েটি 50 কোটি টাকা চাঁদাবাজির সঙ্গে জড়িত, এই অভিযোগে তাকে নেওয়া হইল। পরে কেউ কেউ বলতেছে ওইটা 50,000, কেউ বলতেছে যে একজন সাংবাদিকের কুনজরে পড়ছিল মেয়েটি। মেয়েটি যেখানেই যাইতো সেখানেই ওই সাংবাদিকটা যায় বলতো যে আমি সাংবাদিক, খুব বড় পত্রিকার সাথে জড়িত, আমার সাথে বড় বড় উপদেষ্টাদের ছবি আছে, আমি তোমার নেত্রী বানাইয়া দেবো, তুমি আমার সঙ্গে কক্সবাজার চলো। মেয়েটি যায়নি। রাস্তায় একদিন ভিড়ের মাঝখানে মেয়েটি ওই সাংবাদিককে দেখে ভুয়া ভুয়া চিৎকার করছে। 5ই আগস্টের পরও আমরা দেখছি মেয়েটি অনেক প্রতিবাদ করতো, হ্যাঁ অনেক প্রতিবাদ করতো। আর এই মেয়েটির বয়স 17 না 18, এটা নিয়েও এখন একটা প্রশ্ন যে 17 বছরের একটা মেয়েকে কিভাবে আবার 2 দিনের জন্য পুলিশের রিমাইন্ডে দিল। আসলে তার কি অপরাধ করছে সেটা তো আপনি আমি জানি না, পুলিশ জানে। কিন্তু আমরা বাহিরের দৃষ্টি থেকে যেটা বুঝতে পারি, ওই মশারি আর ওই বিছানার চাদর আর ওই মধ্যবিত্তের সংসারটা দেখে যেটুক বুঝি, ওই মেয়ের কাছে 50,000 টাকা আছে কিনা আমার সন্দেহ। মেয়েটিকে যখন ধরে ওই পুলিশের গাড়িতে উঠাচ্ছিল, মেয়েটা চিৎকার করে বলতেছিল, মা মা ওই ফারুক আমার কাছে টাকা ঘুষ চাইছে, আমি দিতে পারি নাই দেখে আমাকে রিমাইন্ডে নিছে, আর এটা তদন্ত ছাড়া রিমান্ড, কেন আমাকে রিমাইন্ডে নিতেছে? মেয়েটা চিৎকার করতেছিল। হয়তো বা আজকে রাত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কাল রাতও তাকে জিজ্ঞাসাবাদ করবে, পুলিশরাও জিজ্ঞাসাবাদ করবে, মেয়ে পুলিশরাও জিজ্ঞাসাবাদ করবে, তারপরে আবার কোর্টে উঠাবে। বিচারক কি রায় দিবে আমি জানি না, হয়তো বা বিচারক তাকে ছেড়েও দিতে পারে। হ্যাঁ, এখান থেকে সরকারের পক্ষ থেকে হয়তো দেখা গেল, আসিফ নজরুল সাহেব বললো যে ছেড়ে দেন, এটা নিয়ে সমাজে অনেক কথা হচ্ছে, হয়তো ছেড়েও দিতে পারে। কিন্তু সমাজ কি তাকে ছেড়ে দিবে? আমরা কি তাকে ছেড়ে দিব? না, এই সমাজ তাকে ছেড়ে দিবে না। যে কলঙ্কটা মেয়েটির গায়ে লেগে গেল না, এই কলঙ্ক এই সমাজ কোনোদিনই ভুলবে না। দেখেন কত সহজে একটা জীবন নষ্ট করে দেওয়া যায়। মেয়েটার বয়স 17 হোক, 18 হোক, 20 হোক, মাত্র তো শুরু ওর জীবনটা। এমন একটা জীবন কত সহজে নষ্ট করে দেওয়া যায়। এভাবেই কি চলতে থাকবে? এটাই কি চলতে থাকবে? না, এটা চলতে পারে না, থামাতে হবে। থেমেও যাবে, সময়ের ব্যাপার, শুধু একটুখানি সময়ের ব্যাপার। দেখেন ওই সুরভির সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল তাদের নাম চলে আসে, তাদের নাম আসলে এনসিপির নাম আসে। আর এনসিপির এদেরকে তো আমরা কিভাবে দেখছি, কি নজরে দেখছি, এটা তো আমরা ওই যে ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের মুখ থেকেই তো জানিয়েই গেছি। আরো 1 বছর আগে কি দৃষ্টিতে তাদেরকে দেখা হয়, ফকিন্নির পোলা, গরিবের পোলা, বংশের পরিচয় নাই, ঘরে চাল নাই, টিন নাই, মাটিতে বৈশা খায়, বংশের পরিচয় নাই।
কিন্তু দেখেন ওই কথাগুলো আবার আইসা রিপিট হয়। কোথায় রিপিট হয় জানেন? দেবিদ্বারের আকাশের বাতাসে আবার রিপিট হয়। রাজমিস্ত্রির পোলা, বংশের কি পরিচয় আছে? এমপি নির্বাচন করবে, বংশের কি পরিচয় আছে? হায় হায়। জানেন ভাই ব্রাদার, এই ব্যাপারগুলো না খুব বুকে লাগে, খুব বুকে লাগে। কাদের বুকে লাগে জানেন? গরিব মানুষের বুকে, সাধারণ মানুষের বুকে। আমি যখন মহাখালীতে থাকতাম একটা সময়, আমাকে না বিচার করতো কিভাবে জানেন? যারা বাড়িওয়ালা তাদের ছেলে পেলে ভাড়াটিয়ার ছেলে পেলের সাথে খেলতো না। আর খেললো জানেন কি বলতো? আমার নিজের কানে শোনা। আমার বাড়িওয়ালার ছেলের সঙ্গে খেলতেছিলাম, তার বাপ তাকে ডাক দিয়া নিয়ে ধমক দিয়া বলতেছে, ওই ভাড়াটিয়ার পোলার লাগে যেন আর না দেখি। এরকম কথা আমি নিজের কানে শুনছি। মানে ভাড়াটিয়া, অবজ্ঞা, অবহেলা, মানে এরা উচ্ছিষ্ট, এরা আমাদের কাস্টমার, দোকানের কাস্টমার, আমার ঘরে ভাড়া থাকে, এরা কোনো মানুষের জাতিই পড়ে না। এই যে একটা মনোভাব, এই যে একটা চিন্তা ভাবনা, এরকম চিন্তা ভাবনার মানুষ যদি এই রাজনীতিতে থাকে, তাহলে রাজনীতির কি উন্নতি হবে? ঘোড়ার ডিম উন্নতি হবে। যে লোকটা বলতেছে যেটা রাজমিস্ত্রির পোলা, কোন বংশের পরিচয় আছে কিনা দেবিদ্বারে, উনি দেখেন ঋণ খেলাপি, মানুষের টাকা মাইলা খাইছে। ব্যাংকের টাকা মানে তো মানুষের টাকা, এই টাকা কেন দেয়নি সে? কেন সে ঋণ খেলাপি হবে? সব মানুষ কোনোদিন ঋণ খেলাপি হয় নাকি? অথচ দেখেন মঞ্চে দাঁড়ায় কি চিৎকার করে, কি অহংকার নিয়ে বলে কি বংশের পরিচয় আছে, রাজমিস্ত্রির পোলা আবার এমপি হইতে চায়। এই হচ্ছে আমাদের মন মানসিকতার অবস্থা। সংস্কার তো এই জায়গাটাই হইতে হবে, হয় নাই। এই সংস্কার আপনি হুট করে পাবেন না ভাই। আরেকটা বংশ মানে নেক্সট জেনারেশন লাগবে। নেক্সট জেনারেশনে এই সংস্কারটা হয়তো চলে আসবে, এখন আমাদের মধ্যে আসে নাই। আসলে তো আমরা এই ধরনের কথা বলতাম না। দেখেন ভাই ব্রাদার, এই এনসিপি নিয়ে অনেকে অনেক দৃষ্টিতে দেখে, কিন্তু ডক্টর ইউনূস স্যার কিন্তু এনসিপি কে খুবই গুরুত্ব দেয়। কেন গুরুত্ব দেয় বলতেছি, দেখেন উনি যখন বিদেশ যাইতো, অন্তত একবার তো আমাদের মনেই আছে এই যে আমেরিকাতে, এরপর চীনও তো নিয়ে গেছিল বা চীনে পাঠাইছিল। যাই হোক, আমেরিকাতে যখন গেল, তিনটা দল, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি নিয়ে গেছে না? নিয়ে গেছে। তার মানে বহির্বিশ্বের কাছে কি বুঝাইলো? বাংলাদেশে তিনটা দল আছে, এরা আগামীতে নির্বাচন করবে। এটাই তো বুঝাইছে। বাংলাদেশের ভিতরে এনসিপির মূল্য আমরা নাও দিতে পারি, আমরা অনেকে অনেক অবহেলা করতে পারি, অবজ্ঞা করতে পারি, কিন্তু ভাই বহির্বিশ্বে এর অনেক মূল্য। কারণ তারাই জুলাই বিপ্লব ঘটাইছিল, এরাই জেএনজি, এরাই ভাই এই বর্তমান পৃথিবীকে এরাই নেতৃত্ব দিবে, আগামী পৃথিবীকে এরাই নেতৃত্ব দিবে। দেখেন ভাই ব্রাদার, আমাদের দেশে বহু বর্ষিয়ান নেতা আছে, 70-80 বছর যাবত রাজনীতি করতেছে, কিন্তু এই যে ইয়াং জেনারেশন, বহির্বিশ্বের ইয়াং জেনারেশন, ওরা কি চিনে? চিনে না। ওরা কাদেরকে চিনে? এই জেএনজি চিনে, আমাদের এনসিপি নাহিদ ইসলামকে, হাসনাত আব্দুল্লাহকে, সার্জিসকে, পাটোয়ারিকে, এদেরকেই চিনে ভাই। এই এনসিপি গঠন হওয়ার পর বেশ কিছুটা সময় নষ্ট করে ফেলছে একটা অভিযানে। ওর একটা অভিযানের নাম ছিল, সেটা কি অভিযান জানেন? এই যে কিছুদিন যাবত, প্রায় 1 বছর যাবত চা বিস্কিট খাওয়া হয়েছে না? এই যে গত 1 বছর যাবত চা বিস্কিট খাওয়া হচ্ছিল, বারবার সবাই বসতেছিল, আর ওই যে নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছিল। যে ব্যাপারগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, ওর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কি জানেন? জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, আইনি বৈধতা, এইখানেও নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এরকম অনেকগুলা জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। যেমন 3টা টার্গেট ছিল: বিচার, বিডিআর হত্যার বিচার, জুলাই গণ অভ্যুত্থানের বিচার, শাপলা চত্বরের বিচার। এই বিচারটা হইতেই হবে। আরেকটা কি? সংস্কার। আরেকটা কি? আমাদের একটা সুষ্ঠু নির্বাচন। এই 3টা জিনিসই তো নির্বাচনে চলে আসছি। বিচারও আরম্ভ হয়েছে। বিচার শুধু আরম্ভ হয় না ভাই, কিছু রায়ও তো আমরা দেখতে পাইছি, ভবিষ্যতে আরো দেখতে পাবো। গুম হত্যা কমিশন দেখেন পূর্ণ তদন্ত রিপোর্ট দিয়ে দিছে, অলরেডি জমা দিছে ভাই। বিচার হবে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। সিস্টেমের মধ্যে তো ফেলা দিছে, ওই সিস্টেমের মধ্যে সবাইকে আসতে হবে। যে কথা বলতেছিলাম, এনসিপি যে কাজটা করতেছিল, ওরা ওই নোট অফ ডিসেন্ট যারা দিছে তাদের সঙ্গে মিশা যাওয়ার একটা চেষ্টা করছে, মুরব্বীদের পরামর্শে, যে তোমরা তাদের সঙ্গে মিশা যাও। তোমরা যদি তাদের সঙ্গে মিশা যাও, তাহলে জুলাই সনদপত্রের বৈধতা, স্বীকৃতি, জুলাই স্বীকৃতি খুব তাড়াতাড়ি আদায় করতে পারবা। বড় ভাইদের সঙ্গে ছোট ভাই হিসাবে মিশা যাও। এবং সেই চেষ্টাই করছে, কিন্তু মিশার পর দেখছে যে না, সেটা তো হবে না। কারণ ওনাদের মধ্যে বলছে না যে না ভোট দিতে হবে। দেখেন খেয়াল করে, নোয়াখালী থেকে বিরাট এক নেতা ওনাদের বলছিল যে আমরা না ভোটের জন্য ক্যাম্পিং করব। তার মানে ওনারা জুলাই সনদপত্রের উপরে যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, ওইটার পক্ষে ক্যাম্পিং করবে। তার মানে কি জানেন? ওনারা যে জুলাই সনদপত্রে এই যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, সেদিকেই যাচ্ছে না ভোটের মাধ্যমে। না ভোট দিতে ওনারা পরামর্শ দিবে। এইটা যখন ওনারা বুঝা ফেলাইলো, মানে এনসিপি বুঝা ফেলাইলো, তখন আর সময় নাই, তখন আর সময়ও নাই, নির্বাচনও চলে আসছে, যার জন্য তারা ঠিক জায়গা মতো চলে আসছে। এই কথাগুলো আমি আগেও বুঝাইতে চাইছিলাম, কিন্তু আপনারা কেউ কেউ বুঝছেন, কেউ কেউ বুঝেন নাই। দেখেন, আমি প্রথম থেকে বলে আসতে চাইতেছি, এনসিপি, জামাতে ইসলাম বা এই যে 8 দল, যেটা আজকে 12 দল হয়েছে, এরা আলাদা আলাদা কেউ কিছু না। এদের চিন্তাধারা, মন মানসিকতা, আদর্শ সব এক ভাই। কিন্তু এইটা ভাইবেন না যে এরা সবাই যায় জামাতে যোগ দিছে, ওইটা জামাতের একটা ভোটের ঐক্য, ভোটের মঞ্চ। এর মানে জামাতে যোগ দেওয়া না। নির্বাচনের পরে যে যেখানে অবস্থান সেখানে চলে যাবে, যার যেখানে ঠিকানা সেখানে চলে যাবে, কিন্তু মতাদর্শ মানে চিন্তাধারা এক তাদের। তারা এক হয়ে এই দেশটা কাজ করতে চায়। ভেনেজুয়েলা রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে তুলে আনা, তার স্ত্রী সহকারে এবং
মার্কিন আদালতে বিচার করা, এটা নিয়ে কিন্তু এই বিশ্বের যে অর্ডারটা আছে, যে এটা ইন্টারন্যাশনাল ল, এটা আসলে উলটপালট হয়ে গিয়েছে। এখন আসলে কেউ কাউকে আর মানতেছে না এবং ছোট দেশগুলো খুবই চিন্তায় আছে। এবং এই যে ভেনিজুয়েলায় আক্রমণ, এটা কিন্তু একদিনে হয়নি, হয়তো এটা জো বাইডেনের আমলে গৃহীত হয়েছে এবং সেটা হয়তো ডোনাল্ড ট্রাম্প প্রয়োগ করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তিনি যে আমেরিকা ফার্স্ট নীতি ঘোষণা করেছেন, এই ভেনিজুয়েলা অনেকে মনে করেছেন যে আসলে ট্রাম্প ক্ষমতায় আসলে এখন মনে হয় যুদ্ধ হবে না, কিন্তু আমি মনে করি যে এই ভেনিজুয়েলাও কিন্তু ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতির অংশ। কারণ এই ভেনিজুয়েলাতে 17 ট্রিলিয়ন টন আপনার ক্রুড অয়েল আছে এবং স্বর্ণের উপরে দেশটা ভাসতেছে। সুতরাং আমেরিকা মনে করতেছে যে যদি আমি এই দেশটাকে দখল করতে পারি, তাহলে আমি এই সকল সম্পদগুলো পাবো। এবং আমরা এই 1945 সালের পর থেকে আমেরিকার এই নগ্ন চেহারা দেখি। সরাসরি বলতেছে যে আমরা ভেনিজুয়েলা তেল চাই, সরাসরি বলতেছে যে আমি গ্রিনল্যান্ড দখলে নিব। গ্রিনল্যান্ড হচ্ছে স্বাধীন ডেনমার্কের একটি টেরিটরি এবং ডেনমার্ক হচ্ছে ন্যাটো জোটের অংশ এবং আমেরিকার বন্ধু রাষ্ট্র। সেখানে ট্রাম্প বলতেছেন আমরা শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলে নিব। আজকে হোয়াইট হাউস থেকে লিখিত অফিসিয়াল স্টেটমেন্ট আসতেছে এবং ডেনমার্ক বলতেছে যে আমাদের ক্ষমতা নাই গ্রিনল্যান্ডকে বাঁচিয়ে রাখা, কিন্তু তাহলে ন্যাটো থাকবে না। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, একটি দেশ আক্রান্ত হলে আরেকটি দেশ ছাপিয়ে পড়বে, সেই ইউরোপের দেশগুলো এবং আমেরিকা সহ, সেই ন্যাটো থাকবে না। তাহলে আমরা এমন এক আমেরিকার সম্মুখীন হচ্ছি যে আমেরিকার প্রেসিডেন্টের চক্ষু লজ্জাটাও নেই, তিনি সরাসরি আক্রমণ করেন। আমরা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন হিরোশিমাতে বোমা ফেলেছিল, তারপর থেকে আমেরিকা মোটামুটি সভ্য হয়েছিল। যদি কোনো দেশের প্রাকৃতিক সম্পদের উপর লোভ হয়, তাহলে ওই দেশে ডিপ স্টেটকে ব্যবহার করে একটা এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট তৈরি করে, এবং সেই সেন্টিমেন্টটা বাড়তে সরকারের বিরুদ্ধে বিশাল আন্দোলন শুরু হয়। আন্দোলন শুরু হলে সরকারের পতন হয়, এবং সরকারের পতন হলে তারপর নতুন সরকার আসলে সেই সরকারের সঙ্গে আলোচনা করে বিভিন্ন ডিল করে আর কি, যেটা এখন আমরা ইরানে দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে ইরানের যে ঝামেলা শুরু হয়েছে, এই ঝামেলায় হয়তোবা ইরান সরকারের পতন হয়ে যাবে। কারণ ইরানের আমেরিকার ডিপ স্টেটের ইন্ধন তো আছেই, প্লাস অর্থনৈতিক অবস্থা ভালো না মার্কিন স্যাংশনের কারণে। আমার মনে হয় যে আয়াতুল্লাহ আলী খামেনি হয়তোবা এই যাত্রায় টিকতে পারবে না, হয়তো তিনি রাশিয়া চলে যাবেন ইত্যাদি। তো তারপর যে সরকার আসবে, সেই সরকারটা অবশ্যই আমেরিকা ইসরায়েলের অনুগত হবে। এইভাবে আমেরিকা করে, কিন্তু এখন আর আমেরিকা কোনো রাগঢাক রাখে না। আমেরিকা হচ্ছে যে না, এই ডিপ স্টেট লাগিয়ে এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট তৈরি করে তারপর সরকার পালিয়ে গেল, নতুন সরকার শোনা, এত কিছু দরকার নেই। এখন ডাইরেক্ট ডেল্টা বাহিনী পাঠিয়ে প্রেসিডেন্টকে উঠিয়ে এনে নিয়ে আসলো আমেরিকা, এবং বলতেছে যে ভেনিজুয়েলাতে এখন আপাতত কোনো নির্বাচন দরকার নেই, আপাতত এই ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজই থাকুক। তার মানে হচ্ছে যে একটা চুক্তি হয়ে গিয়েছে আমেরিকার সঙ্গে। ট্রাম্প চায় টাকা। এই যে ট্রাম্প বলতেছে মাদুরা ড্রাগ ডিলার, সেই বিচার হবে কিছু না, আজকে ভেনিজুয়েলা সব ডিল সাইন করুক, কিছুদিন পরে দেখবেন মাদুরাকে আবার ফিরিয়ে দিয়ে আসবে। তো এই হচ্ছে গিয়ে ট্রাম্পের অবস্থা। ট্রাম্প শুধু এই ভেনিজুয়েলাতে আক্রমণ করেই কিন্তু ক্ষান্ত হয়নি, এবং ভেনিজুয়েলাতে যুদ্ধ এখনো শেষ হয়েছে বলে ধরা যাবে না। ভেনিজুয়েলাতে আবার আক্রমণ হবে কি হবে না নির্ভর করে যে ভেনিজুয়েলা আসলে মার্কিন তেল কোম্পানিগুলোকে অ্যালাউ করে কিনা ওই ভেনিজুয়েলাতে গিয়ে তেল উত্তোলনের জন্য। আমেরিকা বিশাল তেল নিয়ে যাবে, ভেনিজুয়েলাকেও থোড়া কিছু দিবে, পয়সাপাতি দিবে। এভাবেই আমেরিকা চায় যে সম্পূর্ণ ভেনিজুয়েলার যে মিনারেল রিসোর্স গুলো, এগুলো কবজায় নিতে। এবং শুধু তাই না, ট্রাম্প আরো 3টা দেশকে হুমকি দিয়ে রেখেছে, কিউবা, কলম্বিয়া, মেক্সিকো। এবং ট্রাম্প আরো বলতেছে যে এই ভেনিজুয়েলায় হামলা চালিয়ে নিকোলাস মাদুরাকে গ্রেপ্তার করে নিয়ে আমি আসলে কিউবাকে শিক্ষা দিলাম। কারণ আমেরিকার একদম কাছের দেশ কিউবা, ফ্লোরিডা থেকে দেখা যায় এত কাছের দেশ কিউবা, একটি সোশ্যালিস্ট কান্ট্রি, আমেরিকার শত্রু। সুতরাং তাদেরকে আর মেনে নেওয়া হবে, তাদেরকে শিক্ষা দিতেই মূলত এই ভেনিজুয়েলাকে আক্রমণ। কারণ ভেনিজুয়েলা থেকে তেল সম্পদ, রিসোর্স, বিভিন্ন সব জিনিস কিউবাতে যাওয়া। আপনারা জানেন যে নিকোলাস মাদুরার 32 জন কিউবান দেহরক্ষী ছিল, তিনি কিউবা থেকে দেহরক্ষী এনেছেন, দীর্ঘদেহী, সুঠাম এবং খুব ট্রেনিং প্রাপ্ত। এই 32 জনই মারা গেছে মাদুরাকে যখন উঠিয়ে আনা হয় তখন। এই কিউবানরা কিন্তু বেমানি করেনি, তারা কিন্তু মাদুরার জন্য শেষ পর্যন্ত জীবন দিয়ে তারা চেষ্টা করছে মাদুরাকে সেভ করার জন্য। বাট ওই ভেনিজুয়েলার দেহরক্ষী যারা সেকেন্ড লেয়ারে ছিল তারা পালিয়ে গেছে। আর মেক্সিকো থেকে ড্রাগ আসে, সত্য মেক্সিকো থেকে আসলে ড্রাগ আমেরিকাতে আসে। আর কলম্বিয়া থেকেও নাকি ড্রাগ আসে, কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিয়েছেন যে কলম্বিয়ার প্রেসিডেন্ট নাকি নিজেই ড্রাগ ডিলার। তো এরপর তিনি একটা কথা বলছেন, এটা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। গত পরশুদিন সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে ট্রাম্পের অনেক আলোচনা হচ্ছে, সেখান থেকে বের হয়ে 2 জন সাংবাদিকদের ফেস করেছেন যে কি নিয়ে আলোচনা হবে। তখন হঠাৎ করে লিন্ডসে গ্রাহাম ভারতের কথা তোলেননি। ট্রাম্প নিজেই বলতেছেন যে মোদি জানে যে আমাকে তার খুশি করা দরকার। We have 85 co-sponsors to give this president. It's hurting Russia very bad. Oh, yeah. So this bill would allow. And India also is. Yes, sir. So he put a 25% tariff on India for buying Russian oil. I was at the Indian ambassador's house about a month ago, and all he wanted to talk about is how they're buying less Russian oil. Would you tell the president to relieve the tariff? This stuff works. So I'm hoping we'll bring the bill up, and it's from 0 to 500. He picks the number. Nobody else does. But if you're buying cheap Russian oil, keeping Putin's war machine going, we're trying to give the president the ability to make that a hard choice by tariff. And after Well, this, they wanted to make me happy, basically. He wanted to. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, Yeah. and we can raise tariffs on them very quickly, and it would be people are very afraid of bad. that. সাংবাদিক সম্মেলনে কথাবার্তা যা বুঝলাম যে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক আলোচনা, সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এবং ফলাফল হচ্ছে যে ভারতের উপরে আরো বেশি করে ট্যারিফ দেওয়া হবে, এবং বেশি করে ট্যারিফ দিয়ে হয়তো 75% দেওয়া হবে।
25% বাড়িয়ে দেওয়া হবে আরো, এবং 75% তারা দেখবে যে আসলে ভারত মতে স্বীকার করে কিনা। যদি না হয় তাহলে ভারতের উপর স্যাংশন দিবে, একঘরে করে দিবে, কারণ তারা চায় না যে ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনুক। যদিও ভারত বলতেছে যে আমরা ক্রুড অয়েল কিনে অনেক কমিয়ে দিয়েছি। তো আমরা এমন একটা বিশ্বে বাস করতেছি যে যেখানে এখন আমেরিকাই হচ্ছে সর্বশক্তিমান। আমেরিকা যা বলে কেউ কিছু করবে না। ভেনেজুয়েলা কেমন করবে? দেখুন, এই ভেনেজুয়েলা কিন্তু মানে সৃষ্টি করেছে রাশিয়া এবং চীন। আমেরিকা যেমন রাশিয়াকে ইউক্রেন দিয়ে ব্যস্ত রেখেছে, আবার চায়নার সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে ইউরোপ আমেরিকায়, আবার তাইওয়ান এবং চীনের মাঝে আমেরিকা 7ম নৌবহর বসিয়ে দিয়েছে, এবং তাইওয়ান এবং জাপানের মতো দুইটা চীনের শত্রু রাষ্ট্র দুই পাশে আছে চিন্তা নজরদারি করার জন্য। সুতরাং এভাবে কিন্তু আছে। আবার রাশিয়াতে চিন্তা করতেছে যে ভেনেজুয়েলাকে বসে দিলাম এক পাশে আমেরিকার, কিউবা আছে আরেক পাশে, এই দুইটা আবার আমেরিকার নজরদারি করবে। সুতরাং এরকম আছে। সুতরাং এই ভেনেজুয়েলাকে আক্রমণ করে মাদুরাকে তুলে নিয়ে গেল, প্রেসিডেন্ট মাদুরাকে তুলে নিয়ে গেল, এর মানে হচ্ছে যে রাশিয়া এবং চীনের একটা খবরদারির পর্ব শেষ হলো, এবং সেখানে যদি মার্কিন সম্মতিত সরকার বসে তাহলে ওই সরকারকে আর রাশিয়া এবং চীন নিজের মতো পরিচালনা করতে পারবে না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।